আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে আদালতে নরওয়ের ক্রাউন প্রিন্সেসের ছেলে। অ্যাপস্টেইন ফাইলে মাইকেল জ্যাকসনের নাম কি ঘটেছিল পাম বিচ প্রাসাদে। ভারত পাকিস্তান দ্বন্দ্বে মধ্যস্থতা নয়, তবে বন্ধুত্বের হাত বাড়াতে প্রস্তুত রাশিয়া। যুদ্ধ এড়াতে শুক্রবার ইরান যুক্তরাষ্ট্র বৈঠক। চীন ঠেকাতে ভারতকে ঘিরে ওয়াশিংটনের বড় ছক। অসলো, নরওয়ের রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্য ক্রাউন প্রিন্সেস মেটে ম্যারিটের ছেলের বিরুদ্ধে আনা ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে মঙ্গলবার অসলোর একটি আদালতে বিচারকার্য শুরু হয়েছে। ২৯ বছর বয়সী অভিযুক্ত ব্যক্তি ক্রাউন প্রিন্স হাকনের সঙ্গে মেটে ম্যারিটের বিয়ের আগের একটি সম্পর্কের সন্তান। এএফপির আদালত প্রতিবেদনে বলা হয় তার বিরুদ্ধে ৪ নারীকে ধর্ষণসহ মোট ৩৮টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। অভিযোগগুলোর মধ্যে একাধিক প্রাক্তন সঙ্গীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনাও রয়েছে। আদালতে শুনানির সময় অভিযুক্ত যুবককে সবুজ প্যান্ট ও সোয়েটার পরা অবস্থায় উপস্থিত থাকতে দেখা যায়। নরওয়ের আইন অনুযায়ী অভিযোগগুলো প্রমাণিত হলে তার সর্বোচ্চ ১৬ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। তবে অভিযুক্ত ব্যক্তি শুরু থেকেই তার বিরুদ্ধে আনা সবচেয়ে গুরুতর অভিযোগগুলো অস্বীকার করে আসছেন। মামলার শুনানি পর্যায়ক্রমে চলবে বলে আদালত সূত্র জানিয়েছে। ওয়াশিংটন, যুক্তরাষ্ট্রে সদ্য প্রকাশিত কয়েক হাজার পৃষ্ঠার গোপন নথি এপস্টেইন ফাইল নামে পরিচিত বিশ্বজুড়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। এসব নথিতে বিভিন্ন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি ও তারকার নাম উঠে এসেছে, যার মধ্যে প্রয়াত পপ তারকা মাইকেল জ্যাকসন এর নাম থাকায় বিশেষ আলোচনা সৃষ্টি হয়েছে। নথিপত্র অনুযায়ী একবার ফ্লোরিডার পাম বিচে কুখ্যাত যৌন অপরাধী জেফরি অ্যাপস্টেইন এর বিলাসবহুল বাসভবনে উপস্থিত ছিলেন মাইকেল জ্যাকসন। তবে আদালতের নথি ও সাক্ষ্য অনুযায়ী উপস্থিতির সঙ্গে কোনো ধরনের অনৈতিক আচরণ বা অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়নি। এপস্টেইনের সহযোগী ও মামলার সাক্ষী জোহানা সজবার্গ আদালতে জানানো তিনি ওই বাসভবনে মাইকেল জ্যাকসনকে দেখেছিলেন। তবে তার ভাষ্যমতে জ্যাকসনের উপস্থিতি ছিল সম্পূর্ণ সামাজিক ও সৌজন্যমূলক এবং তিনি কোনো অপ্রীতিকর কর্মকাণ্ডে জড়িত ছিলেন না। আইনি নথিতে আরও বলা হয়েছে, মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে অ্যাপস্টেইন সংশ্লিষ্ট কোনো অভিযোগ উত্থাপিত হয়নি এবং তার নাম শুধু উপস্থিতির তথ্য হিসেবেই নথিভুক্ত রয়েছে। মস্কো, ভারত পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার চলমান উত্তেজনা নিরসনে রাশিয়া কোনো মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে না বলে স্পষ্ট করেছে মস্কো। সোমবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সংশ্লিষ্ট দেশগুলো অনুরোধ জানালে মতপার্থক্য দূর করতে সহায়তা দিতে তারা প্রস্তুত থাকলেও সরাসরি মধ্যস্থতায় জড়িত নয়। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের বার্ষিক সংবাদ সম্মেলনের প্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ওয়েব পোর্টালে এই অবস্থান তুলে ধরে। বিবৃতিতে বলা হয়, রাশিয়া বিশ্বাস করে আঞ্চলিক সমস্যার সমাধান সংশ্লিষ্ট দেশগুলোর পারস্পরিক আলোচনার মাধ্যমেই হওয়া উচিত। বিশেষ করে ভারত ও পাকিস্তানের ক্ষেত্রে মস্কো দীর্ঘদিন ধরে সিমলা চুক্তি এবং লাহোর ঘোষণা এর ভিত্তিতে দ্বিপাক্ষিক সংলাপের ওপর গুরুত্ব দিয়ে আসছে। এদিকে রাশিয়া পাকিস্তান সম্পর্ক প্রসঙ্গে মন্ত্রণালয় জানায়, ২০২৫ সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এর মধ্যে একাধিক উচ্চ পর্যায়ের যোগাযোগ হয়েছে। এর মধ্যে সাংহাইকো অপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনের সাইডলাইনে অনুষ্ঠিত বৈঠকও উল্লেখযোগ্য। মস্কোর মতে এসব রাজনৈতিক পর্যায়ের ঘনিষ্ঠ যোগাযোগ দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সহযোগিতা আরও জোরদার করার আগ্রহেরই প্রতিফলন। তেহরান, ওয়াশিংটন, দীর্ঘদিনের সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনায় বসার জোরালো ইঙ্গিত দিয়েছে ইরান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আনুষ্ঠানিকভাবে এই আলোচনা পুনরুজ্জীবনের নির্দেশ দিয়েছেন। প্রতিবেদন অনুযায়ী কাতার তুরস্ক কমিশন ও ওমানের মধ্যস্থতায় আগামী শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য এই বৈঠকে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি অংশ নিতে পারেন। তেহরান জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে উত্তেজনা কমাতে আঞ্চলিক দেশগুলোর প্রস্তাবিত বিভিন্ন কূটনৈতিক উদ্যোগ তারা সক্রিয়ভাবে পর্যালোচনা করছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, আগামী কয়েকদিনের মধ্যেই আলোচনার একটি সুনির্দিষ্ট কাঠামো চূড়ান্ত করা হবে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও জানান বর্তমানে দুই দেশের মধ্যে পরোক্ষ আলোচনা অব্যাহত রয়েছে এবং কূটনৈতিক প্রক্রিয়ার প্রতিটি ধাপ নিয়ে নিবিড়ভাবে কাজ চলছে। এই উদ্যোগের অংশ হিসেবে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইতোমধ্যে সৌদি আরব, মিসর ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন। ওয়াশিংটন চীনের প্রভাব মোকাবিলায় কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র এবার প্রকাশ্যভাবে ভারতকে সামনে রেখে এগোচ্ছে। ওয়াশিংটনের নতুন কূটনৈতিক ও নিরাপত্তা কৌশলের কেন্দ্রে উঠে এসেছে নয়াদিল্লি। এই লক্ষ্যেই যুক্তরাষ্ট্রের কংগ্রেস সমর্থিত দ্বিদলীয় সংস্থা ইউনাইটেড স্টেটস চায়না ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি রিভিউ কমিশন আগামী 17 ফেব্রুয়ারি ভারতকেন্দ্রিক একটি গুরুত্বপূর্ণ প্রকাশ্য শুনানি আয়োজন করতে যাচ্ছে। এটি হবে 2026 সালের জন্য কমিশনের প্রথম জনসমক্ষে শুনানি। কমিশন জানিয়েছে শুনানিতে যুক্তরাষ্ট্র ভারত চীন সম্পর্ক এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে শক্তির ভারসাম্য বিশেষ গুরুত্ব পাবে। ওয়াশিংটনের দৃষ্টিতে ভারত এখন আর কেবল একটি আঞ্চলিক শক্তি নয়, বরং চীন মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার। শুনানিতে ভারত ও চীনের ভূরাজনৈতিক ও সামরিক সম্পর্ক বিশ্লেষণ করা হবে। সীমান্ত বিরোধ, ভারত মহাসাগরে নৌ চলাচলের স্বাধীনতা এবং ইন্দো প্যাসিফিকে ভারতের ভূমিকা আলোচনার কেন্দ্রে থাকবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার ভবিষ্যৎ দিক নির্দেশ পর্যালোচনা করা হবে। অর্থনৈতিক ক্ষেত্রেও আলোচনার পরিধি বিস্তৃত থাকবে। ভারত চীন বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে পারস্পরিক নির্ভরতা, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর এবং ওষুধ সরবরাহ শৃঙ্খলে ভারতের আত্মনির্ভরতার প্রচেষ্টা কিভাবে চীনের প্রভাব কমাতে পারে সে বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।